হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা পাতাবাহার বইয়ের পৃষ্ঠা 34, 35 এবং 36 আমাদের দ্বিতীয় সামেটিভ মূল্যায়নের সিলেবাসের প্রথম গল্প সোনা, গৌরী, ধর্মপাল। এসো গল্পটি পড়ে নেওয়া যাক। চাষির মেয়ে সোনা। সোনা হলো এক চাষির মেয়ে। চাষির ঘর আলো করে উঠোনে হামাগুড়ি দেয়। একটি ফুটফুটে মেয়ে যে কিনা চাষির ঘর আলো করে তার উঠোনে হামাগুড়ি দেয়। হামাগুড়ি হচ্ছে বাচ্চারা যখন হাঁটতে শেখে না তখন তারা হাঁটু এবং হাতের সাহায্যে চলাফেরা করে। একটুখানি জায়গা মায়ে বাপে বেড়া দিয়েছে। চাষির ঘর খুব একটা তারা সচ্ছল পরিবার নয়, অল্প একটুখানি জায়গা মা বাপে বেড়া দিয়ে দিয়েছে যাতে বাইরে বেরিয়ে না যায়, যাতে সোনা হামাগুড়ি দিয়ে বাইরে চলে না যেতে পারে। নরম লতা দিয়ে ঢেকে দিয়েছে, পাছে মেয়ের হাতে পায়ে লাগে। এই বেড়াটা আমরা জানি বাঁশের বা বেতের হয়, এবং সেই বেড়াটা নরম লতা দিয়ে তারা ঢেকে দিয়েছে, পাছে হামাগুড়ি দিতে সোনার হাতে পায়ে লেগে যায়। সোনা একটু বড় হয়েছে। মা ভাবে সোনার হাতে দুখানি কাঁকন দিলে বড্ড মানাতো। সোনা একটু বড় হওয়ার পর মা ভাবে সোনা অর্থাৎ মেয়ের হাতে দুখানি কাঁকন অর্থাৎ সোনার চুড়ি বা বালা দিলে বড্ড মানাতো। ফুটফুটে মেয়েটির হাতে কাঁকন দিলে খুব মানাতো, এটাই মা ভাবে। তা কোথায় পাবে বলো? সোনার যা দাম, তা কোথায় সে কাঁকন পাবে? কারণ সোনা ধাতু, একটি মূল্যবান ধাতু, তার অনেক দাম। তাছাড়া চুরির ভয় আছে না? আছে, অর্থাৎ চুরির ভয়ও আছে। সোনা উঠোনে খেলা করে, গায়ের সোনায় রোদ লেগে ঠিক রয়। সোনা চাষির একটি ফুটফুটে মেয়ে, তার গায়ের রং ঠিক সোনার মতো। যখন রোদে সে খেলা করে তখন যেন রোদটা তার গায়ে ঠিকরে বের হয়। গা শুদ্ধ সবাই দেখে আর আশ্চর্যি মানে গা শুদ্ধ সবাই দেখে যেন আশ্চর্য হয়ে যায় যে গরিব চাষির ঘরে এত সুন্দর ফুটফুটে মেয়ে। মা ঘরের পাট সারতে সারতে 14 বার এসে দেখে যায়। মা ঘরের কাজ সারতে সারতে 14 বার অর্থাৎ বারবার এসে দেখে যায় যেন সোনা ঠিক আছে কিনা। একদিন সোনাকে নিয়ে নাইতে গেছে বাপ মায়ে। নাইতে অর্থাৎ নদীতে স্নান করতে গেছে তার মা বাবা। নাইয়ে ধুইয়ে গা মুছিয়ে দিতে যাবে কি দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করে। স্নান করা যখন হয়ে গেছে গা মুছিয়ে দিতে যাবে তখন দেখে মেয়ের গায়ে বালি চিকচিক করছে। কত মুছলে কত ঝাড়লে সে বালি আর কিছুতেই ঝরে না। অর্থাৎ কিনা গায়ের বালি দেখে কত মুছে দিল, ঝাড়ে দিল, কিন্তু সে বালি কিছুতেই ঝরে পড়ল না। তখন ভালো করে নিরীক্ষণ করে চাষি বললে, ও বউ, এ তো বালি নয়, এ যে দেখছি সোনা। তখন ভালো করে নিরীক্ষণ মানে পরীক্ষা করে দেখে দেখে চাষি বললে, ও বউ, এ তো বালি নয়, যে দেখছি সোনা। তুই মেয়ের হাতে কাঁকন দিতে চাইছিলি, তা নদীমা তোর মেয়ের সারা গায়ে গয়না পরিয়ে দিয়েছেন। অর্থাৎ চাষি কি বলল? তার বউকে বলল যে তুই মেয়ের হাতে সোনার বালা দিতে চাইছিলি, তা নদী মা অর্থাৎ আমাদের দেশে নদীমাতৃক দেশ, তাই নদীকে আমরা মা বলি, তোর মেয়ের গায়ে সারা গায়ে যেন সোনা দিয়ে গয়না পরিয়ে দিয়েছেন। তাই নাকি বলে মেয়েকে আঁচল দিয়ে ঢেকে ঢুকে চাষি বউ বাড়ি নিয়ে এলো। খুব অবাক হয়ে চাষি বউ বললে, তাই নাকি বলে মেয়েকে শাড়ির আঁচল দিয়ে কোনো রকমে ঢেকে ঢুকে তারা বাড়ি নিয়ে এলো। একদিন বাবা গেছে খেতে, মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছে, দুধ উথলবো উথলবো করছে। একদিন কি হয়েছে, চাষি খেতে কাজ করতে গেছেন, চাষ করছেন, মা রান্নাঘরে রয়েছেন, সোনার জন্যই হয়তো দুধ জাল দিচ্ছেন। দুধ প্রায় উথলে যাবে এরকম সময় সোনা উঠোনে ছিল একা। এক চোর এতদিন ধরে তককে তককে ছিল, এসে সোনাকে তুলে নিয়েই চম্পট। এক চোর ছিল কি এতদিন ধরে তককে তককে অর্থাৎ সুযোগের অপেক্ষায় ছিল কবে সোনাকে সে একা পাবে, বাচ্চাকে সে চুরি করে নিয়ে যাবে। সোনাকে একা পেয়েই সে কোলে তুলে নিয়ে চম্পট অর্থাৎ দৌড় দিল। মা দুধ খাবার জন্যে ডাকতে এসে দেখে মেয়ে নেই।
মা যেই দুধ নিয়ে ডাকতে এসেছে সোনাকে, দেখে কি সোনা নেই। কখন কি হয় ভেবে চাষি একটা ঘন্টা বেঁধে দিয়েছিল ঘরে মধ্যে, সেইটি ধরে মা পাগলের মতো বাজাতে লাগলো, ঢং 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 ঢং। সারা গা ছুটে এলো। কখন কি হয় ভেবে, অর্থাৎ কিনা ফুটফুটে মেয়ে ঘরে একা থাকবে, কখন যদি কোনো বিপদ হয়, তাই চাষি একটা ঘন্টা বেঁধে দিয়েছিল ঘরের মধ্যে। সেইটা ধরে সোনাকে যখন দেখতে পেল না, মা পাগলের মতো ঢং ঢং করে বাজাতে লাগলো। আর সেই আওয়াজ শুনে সারা গাঁয়ের লোক ছুটে এলো। তারপর হাতের কাছে যে যা পেল নিয়ে ছুটলো চোর ধরতে। সবাই কি করলো, হাতের কাছে যা পেল তাই নিয়ে চোরের পিছনে ধাওয়া করলো। চোর ওদিকে সোনাকে নিয়ে হনহনিয়ে যাচ্ছে, চোর তো সোনাকে কোলে নিয়ে হনহনিয়ে পালিয়ে যাচ্ছে। বড় রাস্তায় পড়েই দেখে কি প্রকাণ্ড প্রকাণ্ড 2-3টে গাড়ি আসছে। চোরটা যেই সোনাকে নিয়ে পালিয়ে যাচ্ছে, বড় রাস্তায় পড়লো, দেখে কি প্রকাণ্ড প্রকাণ্ড অর্থাৎ কিনা বিরাট বড় বড় 2-3টে গাড়ি দেখতে পেল। হঠাৎ সামনের গাড়ির থেকে একজন চেঁচিয়ে বললে, আরে ওই তো। হঠাৎ করেই সামনের গাড়ি থেকে একজন কিনা চেঁচিয়ে উঠল, আরে ওই তো। সব কটা গাড়ি একসঙ্গে ঘ্যাঁচ করে থেমে গেল। একজন চেঁচিয়ে ফেলার পরেই চেঁচিয়ে যেই ওই তো বললে, তখন আর সব কটা গাড়ি কি হলো, একসঙ্গে ঘ্যাঁচ করে মানে হঠাৎ করে থেমে গেল। 2-3 জন একসঙ্গে লাফিয়ে পড়ে চোরকে ধরে ফেললে। গাড়িগুলো থেকে সবাই, অনেক লোকজন একসাথে লাফিয়ে পড়ে কি হলো, চোরকে সঙ্গে সঙ্গে ধরে ফেললো। তখন চোর কি বললে, এ তো আমার মেয়ে। চোরটা তখন ধরা পড়ে গিয়েই বুদ্ধি খাটিয়ে বলল, এ তো আমার মেয়ে, বড্ড কান্নাকাটি করছিল, তাই বেড়াতে নিয়ে যাচ্ছিলুম। চোরটা নিজেকে বাঁচানোর জন্যে বলল কিনা, সোনা আমার মেয়ে বড্ড কান্নাকাটি করছিল, তাই বেড়াতে নিয়ে যাচ্ছিলুম। গাঁয়ের লোকেরা পিছন থেকে গর্জন করে বললে, মিথ্যে কথা। গাঁয়ের লোকজন তো চোরকে চিনতে পেরে গিয়েছে, তারা সোনাকেও চেনে। তারা পিছন থেকে গর্জন করলে, মানে খুব জোরে চেঁচিয়ে বললে, মিথ্যে কথা। চাষিও ততক্ষণে ভিড় দেখে ক্ষেত থেকে ছুটে এসেছে। ততক্ষণে কি সোনার বাবা যে চাষি, সেও চলে এসছে ক্ষেত থেকে ছুটে। সোনা বাবাকে দেখেই বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। সোনা তাহলে কি বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল। চাষি বললে, আপনারা? চাষি তখন এই বড় গাড়ি থেকে যে লোকজন নেমেছিল তাদেরকে জিজ্ঞেস করলে, আপনারা অর্থাৎ কিনা আপনারা কারা? তারা বললে, আমরা সরকারের লোক, আপনার মেয়ের কথা শুনে যন্ত্রপাতি নিয়ে এসেছি নদীতে সোনা খুঁজতে। অর্থাৎ কিনা সরকারের লোকজন খবর পেয়েছিল যে সোনার গায়ে নদী থেকে সোনার বালি চিকচিকে করে লেগে গিয়েছে, অর্থাৎ নদীর বুকে নিশ্চয়ই সোনা আছে, তাই সেই সোনা খুঁজতেই তারা যন্ত্রপাতি নিয়ে এসেছিল। খুঁজুন, এই কথাটা বললে গ্রামের লোকজন। লোকেরা গাড়ি করে সোনা আর সোনার বাবাকে পৌঁছে দিয়ে যন্ত্রপাতি বসিয়ে নদীতে সোনা খুঁজতে লেগে গেল। সরকারের লোকেরা করলো কি, তাদের বড় বড় গাড়ি করে সোনা আর তার বাবাকে বাড়ি পৌঁছে দিল। এরপর তারা নিজেদের যন্ত্রপাতি নদীতে নিয়ে গিয়ে সোনা খুঁজতে লেগে গেল। সেই থেকে সেই গাঁয়ের নাম হলো সোনারগাঁ। এই কথাটা মুখে মুখে রটে গেল, তার ফলে গ্রামটার নাম পরিচিত হয়ে গেল সোনারগাঁ হিসেবে। সরকারের লোকেরা নদীর জলে সোনা পেল বটে, কিন্তু এত কম যে তোলা পোষাবে না। সরকারের লোকেরা কি করলো, নদীর জলে সোনা পেল ঠিকই, কিন্তু সেটা এতই কম যে সেটা তুললে তাদের পোষাবে না। পোষাবে না অর্থাৎ বাণিজ্যিকভাবে সেটা ব্যবহার করার মতো নয়। এসো পরের পাতায় যাওয়া যাক। পাততাড়ি গুটিয়ে তাঁবু উঠিয়ে যেদিন তারা চলে গেল, গায়ের লোক হাঁপ ছেড়ে বাঁচল। পাততাড়ি গুটিয়ে অর্থাৎ কিনা তাদের সব জিনিসপত্র যন্ত্রপাতি নিয়ে গুটিয়ে তারা যে থাকতো সেই তাঁবু উঠিয়ে নিয়ে যেদিন সরকারের লোকেরা চলে গেল, গায়ের লোক সেদিন হাঁপ ছেড়ে বাঁচল। নদীমাও হাঁপ ছাড়লেন। আসলে কি হলো, গায়ের লোকজন, বাইরের এত লোকজন ছিল গায়ের মধ্যে, এবং নদীর ধারে তারা তাঁবু খাটিয়েছিল এবং কাজকর্ম করছিল, ফলে গায়ের লোকজন নদীর জলও ব্যবহার করতে পারছিল না। তাই লোকজন চলে যাওয়ার পর গায়ের লোকেরা হাঁপ ছেড়ে বাঁচল। নদী মাও যেন হাঁপ ছাড়লেন, নদী মাও যেন স্বস্তি পেলেন।
খোঁড়াখুঁড়িতে এতদিনের ময়লা বেরিয়ে তলাটা পরিষ্কার হয়ে গেল কিনা। সরকারের লোকজন এতদিন খোঁড়াখুঁড়ি করার ফলে কি হলো, নদীর তলায় যে পলি মাটি জমেছিল সেই নদীর তলাটা পরিষ্কার হয়ে গেল। তাছাড়া বুঝতেই পারছো, বুকের ওপর দম আটকানো নল বসানো ইঞ্জিনের আওয়াজ ও কি কারো ভালো লাগে বলো? বুঝতেই পারছো, বুকের ওপর অর্থাৎ এখানে নদীর বুকের ওপর বলা হয়েছে। নদীর উপরে সরকারের লোকেরা যখন যন্ত্রপাতি বসিয়েছিল, নল ইঞ্জিন এই সব, যেন নদী মারও খুব একটা ভালো লাগছিল না। মন খুলে স্রোতের আঁচল দুলিয়ে কুলকুল করে তিনি বইতে লাগলেন আর দু কুল ভরে ফসল ফলাতে লাগলেন। এখন সরকারের লোকেরা চলে যাওয়ার ফলে কি হলো, স্রোতের আঁচল দুলিয়ে অর্থাৎ নদীর স্রোতও যেন এখন অনেক বেড়ে গেছে, আগের থেকে পরিষ্কার হয়ে গেছে তলাটা। তিনি কুলকুল করে বইতে লাগলেন আর দু কুল ভরে ফসল ফলাতে লাগলেন, এবং নদীর জলও অনেক বেড়ে গেছে পরিষ্কার হয়ে যাওয়ার ফলে, তাই দু কুলে ফসলও খুব ভালো হচ্ছে। সোনা আরও বড় হয়েছে, পাঠশালার উঁচু ক্লাসে পড়ে। সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা। সোনা ইতিমধ্যে আরও অনেকটা বড় হয়েছে, পাঠশালা গ্রামের তার উঁচু ক্লাসে সে পড়ে, সে এখন অনেকটা উঁচু ক্লাসেই পড়ে। সংস্কৃতের দিদিমণি তার নাম রেখেছেন, কি নাম রেখেছেন না নদীমাতৃকা। নদীমাতৃকা কথার অর্থ আমরা জানি নদী যার মা। নদীমাতৃকা বন্ধুদের নিয়ে নদীতে সাঁতার কাটে, ও বেলা 1 ঘন্টা এ বেলা 1 ঘন্টা, অর্থাৎ নদীমাতৃকা তার বন্ধুদের নিয়ে ওই নদীতে সাঁতার কেটে বেড়ায় দুবেলা 1 ঘন্টা করে। বন্ধুরা বলে, আমরাও তো সাঁতার জানি, কিন্তু তুই যেন জলের মাছ। অর্থাৎ বন্ধুরা তাকে কি বলে, যে সাঁতার তো আমরা সবাই জানি, কিন্তু তুই যেন জলের মাছেরই মতো, অর্থাৎ মাছ যেরকম যেন নদীতেই থাকে, সেই রকম নদীমাতৃকাও যেন জলে থাকার জন্যই জন্মেছে। নদীমা হিরণ্যবক্ষা ঢেউ দুলিয়ে হাসেন। এতক্ষণে আমরা নদীর নামটা জানতে পারলাম, নদীটার নাম ছিল হিরণ্যবক্ষা। তিনি ঢেউ দুলিয়ে হাসেন, তার ঢেউ যেন তিনি হাসছেন বলে মনে হয়। সোনার হাতে গলায় সোনা চিকচিক করে, অর্থাৎ কিনা সোনা যতবারই নদীতে সাঁতার কাটতে যায়, নদীর বালির সোনা তার হাতে গলায় যেন সোনার মতো চিকচিক করে। আর একটা অদ্ভুত ব্যাপার শোনো, নদীকে কেউ নোংরা করলে সোনা ঠিক টের পায়, যেখানেই থাকুক বাঘিনীর মতো ছুটে আসে। আরেকটা অদ্ভুত ব্যাপার দেখা যায় কি না, নদীকে যদি কেউ নোংরা করতে যায়, সোনা যেখানেই থাকুক সে নাকি টের পেয়ে যায়, আর বাঘিনীর মতো দৌড়ে সে ছুটে আসে। একজনকে তো আধমরা করেই ছেড়েছিল, অর্থাৎ কিনা নদীকে নোংরা করতে সে কাউকেই দেয় না। আরেকজন কারখানা বসিয়েছিল, হু হু করে নোংরা জল পড়ছিল নদীতে। একজন কি করেছিল, নদীর ধারে কারখানা বসিয়েছিল। আমরা জানি কারখানার যে বর্জ্য পদার্থযুক্ত জল হয় সেইটা সে কিনা নদীতে ফেলছিল। সোনা সবাইকে নিয়ে ধর্ণা দিয়ে, অর্থাৎ কিনা আন্দোলন করে বা বসে বসে থেকে বন্ধ করিয়ে ছাড়লো। সোনা কি করলো, এই নদী নোংরা করা এই ঘটনাটা সে বন্ধ করিয়েই ছাড়লো। সেই থেকে সোনার গায়ের লোকেরা কেউ নদীকে নোংরা করে না। সোনার গায়ের লোকেরা এখন আর নদীকে নোংরা করে না। ভিন গায়ের লোকেরা এসে বলে, বাহ, তোমাদের এখানে নদী তো বেশ পরিষ্কার। ভিন গা অর্থাৎ কিনা অন্য গাঁ থেকে, অন্য গ্রাম থেকে লোকেরা যখন আসে, তারা বলে, বাহ, তোমাদের নদী তো বেশ পরিষ্কার, আমাদের ওখানে এই নদীই যেন নর্দমা। আর এই নদী যখন অন্য গ্রামের মধ্যে দিয়ে বয়ে যায়, যেন নর্দমার কাদা জল বা নোংরা জলের মতো, কিন্তু তোমাদের এখানে নদী খুবই পরিষ্কার। সোনা তখন বলে, নদী যে মা, সত্যিকারের মা। শুধু কি জল, অর্থাৎ শুধু কি নদী থেকে আমরা জল পাই? জলকে জল, দুধকে দুধ। দেখনি ধানের বুকে টসটস করে, অর্থাৎ কিনা নদীর জল দিয়ে যে ধান হয় সেই ধানের বুকে যেন জল টসটস করে না, নদীর জল ব্যবহার করে যে চাষ হয় সেই ধানের বুকে জল টসটস করে। মায়ের দুধ খাও আর মায়ের গায়ে কাদা ছোড়ো, অর্থাৎ যে মায়ের দুধ তোমরা খাও সেই মায়ের গায়ে কি কেউ কাদা ছোড়ে? তোমরা কি মানুষ না পিশাচ? যে মায়ের দুধ তোমরা খাও সেই মায়ের গায়ে যদি কাদা ছোড়ো, তাহলে কি তোমরা মানুষ থাকবে? তোমরা তো রাক্ষসের থেকে আলাদা কিছু নয়। এই গল্পটি এই পর্যন্তই, এবং এরপরে আমরা হাতে কলমেও করে দেখাবো। আশা করি গল্পটি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি।
ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে।